হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল এখন 9:10। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাল চা বানিয়ে নিলাম। 2 কাপ লাল চা বানিয়েছি, 1 কাপ আমার জন্য, 1 কাপ জায়ের জন্য। তো যা গেছে ওপরে পুজো করতে, পুজো করা হয়ে গেলে ও এসে চাটা গরম করে খেয়ে নেবে। চা খেয়ে ওপরে ছাদে এলাম। কালকে এই চাদরগুলো দিয়েছিলাম, বাট ঠিকঠাকভাবে শোকায়নি, তাই ভাবলাম আজকে একটুখানি দিয়ে আসি। যদিও কয়েকদিন ধরে দেখো রোদটা তেমন একটা হচ্ছে না, যার কারণে জামা কাপড়গুলো একদিনে শোকাচ্ছে না, 2 দিন ধরে দিতে হচ্ছে। আর এখন তো এমনি শীতের বেলা, ছোটোবেলা, রোদ তেমন থাকেও না, ওই জন্য জামা কাপড়গুলো দিনের দিন শুকনো হয় না। চাদরগুলো দিয়ে এসে ভাবলাম ছাদের এই ওপরটা ঝাঁট দিয়ে দিই। অনেক দিন হলো মানে ওপরটা ঝাঁট দেওয়া হয়নি। কবে থেকেই ভাবছি যে ঝাঁট দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম না, দিয়েই দিই। আসলে ওপরটাতে তো তেমন কিছু হয় না, তাই নোংরাও খুব একটা হয় না, ওই জন্য ঝাঁট দেওয়ার প্রয়োজনও পড়ে না খুব একটা। আর নিচেরটা বেশি নোংরা হয়, ওই জন্য নিচেরটাই ঝাঁট দেওয়া হয়। খোলা ছাদে এইভাবে ওপরে উঠতে সত্যি ভীষণই ভয় লাগে। মনে হয় যেন এই পড়ে গেলাম। আর নিচের দিকে তাকালে সত্যি কি ভয় লাগে, মানে অনেকটা উঁচু মনে হয়। তো রেলিং করার কথা হচ্ছে, দেখা যাক কবে করা হয় না হয়। রেলিংটা হয়ে গেলে আর কোনো চাপ নেই, আর কোনো ভয়ও থাকবে না। তারপরে আমি নিচে নেমে এলাম। তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল, ওরই অপেক্ষায় থাকি ও কখন বেরোবে, দিলে আমি আমার বেডরুমে কাজগুলো গুছিয়ে করতে পারবো। ও থাকলে না তেমন একটা কাজ গুছিয়ে করে উঠতে পারি না, ওর খুব অসুবিধেও হয়। আসলে অফিস বেরোনোর টাইমে তো মানে একটু অসুবিধা তো হয়, ওই জন্য ও বেরিয়ে যাওয়ার পরে আমি মানে কাজটা শুরু করি। তো জানালায় ওই ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিলাম, আর গাছগুলো কিন্তু বেশ কয়েকদিনে ভালোই গ্রো করেছে, দেখেও বেশ ভালোই লাগে। আর এখন এই বিছনাটা ঝেড়ে বিছনাটা ঠিকঠাক করে নিচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কালকে তো অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, রাত্রে ফিরেছি ওই 1:45টার দিকে। এসে তারপরে ঘরে কিছু জামা কাপড়, জুয়েলারি সব বের করা ছিল, সেগুলো সব যে যার জায়গা মতো করে গুছিয়ে রেখে দেন আমি শুয়েছি। শুতে আমার 2:15 মতো হয়ে গিয়েছিল। তারপরে ঘুম আস্তে আস্তে 3টে মতো হয়ে গিয়েছিল। ঘুমালেই যে ঘুমিয়ে পড়বো এমনটা আমার হয় না, অনেকের আবার এরকম হয়। আমার তো কোনো রাত আবার ঘুমানোই হয় না, তাকেই কেটে যায়। আর ঘুমানোর কিছুক্ষণ পরে গিয়ে আমার ঘুম আসে। অনেক রাত্রেই ঘুমিয়েছি, তাই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেল। কালকে তো এই শাড়িটা পরে গেছিলাম, তো এসে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখিনি, কারণ মানে এই যে পরে গিয়েছি গায়ে তো একটা ঘাম বলে জিনিস থাকে, বা যাই হোক না কেন, ভাবলাম রাতে একটু হাওয়া লাগুক, সকালে উঠে এগুলো গোছাবো। বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর বাপের বাড়িতে যে এই 2 ব্যাগে এত জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলোও সব বার করেছি। যেগুলো কাচার সেগুলো আমি বার করে নিয়েছি, আর যেগুলো কাচার নয় সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। জানো তো, বাড়িতে আমি যখনই যাই তখন এক গাদা করে নিয়ে যাই, বাট সবটা পরা হয়ে ওঠে না, মানে অর্ধেকটা না পরা অবস্থায় আবার বাড়ি ফিরে আসে। তবেও প্রত্যেকবারে যখন বাড়ি যাব তখন বিশেষ করে মেয়ের অনেক জামা কাপড় নিয়ে যাব, মনে হয় এটা পরবে ওটা পরবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে গিয়ে অতটা জামা কাপড়ও পরা হয় না। তো যাই হোক, সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে নিলাম। এবারে যে জায়গা মতো করে গুছিয়ে রাখছি। ওয়ার্ড্রপে এপাশটাতে তোমাদের দাদা ভাইয়ের থাকে, আর ওদিকে আমার কুর্তি ব্লাউজ থাকে, তো রেখে দিলাম। আর এখানে মেয়ের এই সোয়েটার আরও যেগুলো থাকে, সোয়েটার প্যান্ট আরও, সেগুলো এই খাটের সামনেটায় রাখছি, কারণ সব সময় বার করতে সুবিধে হবে। তাহলে যেহেতু এখন শীত পড়ে গেছে, কোথাও বেরোতে গেলে যাতে সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যায়, সেই জন্য খাটের সামনেটায় রেখে দিলাম। নাহলে তো এখন আমার এমন অবস্থা, আমি কোথায় কি রাখি নিজেই জানি না, সব কিছুই ভুলে যাই। কি জানি এমনটা আমার কেন হচ্ছে। তো যাই হোক, বাইরে এই আলমারিটাতে মেয়ের আমার রয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কম রয়েছে, বেশিরভাগই মেয়ের আমার রয়েছে। তো বাকি মেয়ের জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিলাম। আর এখানে এই আমার কটা অর্গানজার শাড়ি রেখেছি।
ব্যাস ঘরটা গুছিয়ে ফেললাম, এখন ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা যা বাসি ঘর ঝাঁট দিয়ে দিয়েছিল, এখন আমি পুরো ঘরটা মুছে নেব। এইবারে চলো একটা ব্যাপারে আলোচনা করি। আজকে যে আমি হেডলাইনটা দিয়েছি ব্লগে, সেই ব্যাপারে একটু আলোচনা করব। যে আমরা মহিলারা ইনকাম ছাড়াও, মানে বাইরে ইনকাম ছাড়াও কিভাবে ঘরে বসে ইনকাম করব, তারই কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে আমি যেভাবে টাকা সেভিংস করে অনেক কিছুই শখ পূরণ করেছি। সংসার করতে গেলে বাড়ির বউদেরকে চোখখান খোলা রাখতে হবে আর বুদ্ধি করেই চলতে হবে, না হলে সংসারে কোনো দিনও উন্নতি করতে পারবে না। একমাত্র আমরাই পারি তিল তিল করে কিছু টাকা জমিয়ে সেভিংস করতে। এখনকার বাজারে একটু যদি সেভিংস না থাকে তাহলে কিন্তু একদমই চলবে না। কারণ কি বলতো, তোমার কাছে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণই তোমার কাছে দেখবে সব রয়েছে, আর টাকা যখন নেই তোমাকে কেউ একবারও ফিরেও তাকাবে না, তাই না বলো? কথাটা তো একদমই সত্যি, টাকা থাকলে সব আছে। আর তাছাড়া হাত খরচার জন্য আমাদেরও নিজেদের কিছু টাকা দরকার হয়। সবসময় বরের কাছে হাত পাততেও লজ্জা লাগে, আর তাছাড়া বরের কাছেও যে সবসময় থাকবে সেটাও তো নয়। তো আমি কিভাবে সঞ্চয় করি চলো তোমাদেরকে একটুখানি বলি। দেখো, আমি যখন আমার বাপের বাড়িতে যাই তখন তোমাদের দাদাভাই আমাকে বেশ কিছু টাকা দিয়ে দেয়। তো আমার নিশ্চয়ই সব কটা টাকা খরচা হয় না, অনেক টাকাই বেঁচে যায়। তো সেই টাকাটা আমি তোমাদের দাদাভাইকে কখনোই ফেরত দিই না। আমি বলি হ্যাঁ আমার এখানে খরচা হয়েছে, ওখানে খরচা হয়েছে। আর তাছাড়া ও জিজ্ঞেসও করে না যে আমার কি খরচা হয়েছে না হয়েছে। ও একদমই আলাদা একজন মানুষ। এখানে একটু বলে দিই, কালকে কিছু সবজি এনেছিল, সেই সবজিগুলোকে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম আর ভাত বসিয়ে গেছিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিলাম, আর ভাতটাও হয়ে গেছে, গড়িয়ে নিয়েছি। আর কিভাবে জমাই, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট পকেটে বেশিরভাগই কিছু না কিছু টাকা থাকে। সেই টাকা আমি ওকে কখনোই ফেরত দিই না। আমি একটা বোকা বাক্স এনেছি, তার মধ্যেই ভরে দিই। আসলে তোমাদের দাদা ভাইয়ের অত টাকা পয়সায় হিসেব থাকে না। আর যদি কোনো একদিন ও জিজ্ঞেস করে যে আমার এরকম টাকা ছিল তুমি কি নিয়েছো, আমি বলি আমি নিয়েছি। তো যদি 200 টাকা নিয়ে থাকি বা 500 টাকা নিয়ে থাকি, ওকে বলবো না না 100 টাকা আর 150 টাকা ছিল। তো যদি ও কখনো নেয়ও, তাকে ওই 100-150 টাকাটা দিই, বাকি টাকাটা আমি রেখে দিই। বা কখনো কখনো ও বলে যে আমাকে দিতে হবে না, তুমি রেখে দাও। এইভাবে ও জমায়। তো এখানে আরেকটু কথা বলে নিই, সজনে শাক ভাজা করলাম নারকেল কোড়া দিয়ে। এই সজনে শাকটা যা ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, আমি খেতে ভালোবাসি বলে আমার ভীষণ ভালো লাগে সজনে শাক ভাজা খেতে। সকালবেলা ভাসুরে গিয়েছিলো বাজার করতে, ভোলা মাছ আনতে বলেছিলাম, তাই ভোলা মাছ নিয়ে এসছে। ভোলা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাছে হলুদ নুন মাখিয়ে নিয়ে তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিলাম। নাহলে বেশিরভাগ সময় কি বলতো, মানে মাছ বসে যায়, উঠতেই চায় না, কেন কি জানি। তেল গরম হয়ে যাওয়ার পরেই দিই, তবুও মাঝে মাঝে এরকমটা হয়। আজকে কিন্তু হয়নি, আজকে বেশ ভালোভাবেই দেখলাম মাছটা উঠে এলো। মাছ বসে গেলে বা ভেঙে গেলে একটুও ভালো লাগে না, তাই না বলো? তো মাছগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাছের তেল ঝাল করে নিচ্ছি। আর ভাবলাম কিছু করব না, ওই যে একটুখানি কালো জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে তেল ঝালটা করে নিয়েছি। তেল ঝাল কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। যদিও এই মানে তেল ঝালটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি বা খেয়েছি। আমার শাশুড়ি মা ভালোই তেল ঝাল রান্না করতেন মাছে। তো চলো আবার টিপসে আমি ফিরে আসি। আমার 3 নম্বর টিপসটা হলো, তোমাদের দাদা ভাই মাসে আমাকে একটা টাকা দিয়ে দেয় মেয়েকে স্কুলে নিয়ে আসার জন্য, মানে ট্রাভেল খরচা বলতে পারো। তো 1 মাসে যত খরচা হয় সে আমাকে একবারে দিয়ে দেয়। আর অটোতে গেলে যে খরচাটা হয় সেই খরচাটাই কিন্তু ও আমাকে দেয়। তোমাদের দাদাভাই চায় না যে আমি বাসে আসি, ও আসলে বাসে যাতায়াত করাটা পছন্দ করে না, ও তো কোনোদিন করে না, আর ও চায় না আমি করি। ওই জন্য ও অটোতে আসার পয়সা দেয় আমাকে, কিন্তু আমি অটোতে আসি না, আমি বাসেই আসি। হ্যাঁ, হয়তো কোনো দিন সুবিধা অসুবিধা হলো সেটা আলাদা ব্যাপার, নাহলে আমি প্রত্যেক দিন বাসেই আসি। সেক্ষেত্রে আমার অনেকটা টাকা বেঁচে যায়, কারণ একটা অটোতে গেলে যেখানে 40 টাকা খরচা হয়, আসলে আমাদের বাড়িতে আসতে 2টো অটো লাগে, সেক্ষেত্রে 20-40 টাকা খরচা হয়। আর ওখানে আমি বাসে আসি 10 টাকা দিয়ে, আর একটা অটোতে আসি 10 টাকা দিয়ে, মানে 20 টাকা সেভিংস হয় আমার বলতে পারো প্রত্যেক দিন। এখান থেকেও আমি কিছু টাকা জমিয়ে নিই। রান্নাবান্না তো আমার শেষ হয়ে গেছে,
ওপরে গিয়ে এই যে বিছনা চাদরগুলো দিয়ে এসেছিলাম সেগুলো তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে যে যার জায়গা মতো করে গুছিয়ে রেখে দেবো। তারপরে আমি চলে যাব স্নানে, তারপর তো খাওয়া দাওয়া রয়েছে। চলো এবারে টিপস নম্বর 4। আমি অনলাইন থেকে হয়তো কোনো জিনিস আনলাম, সেটা আমার হোক বা সংসারে কোনো জিনিস হোক বা মেয়ের কোনো জিনিস হোক, সেই জিনিসের দাম যদি 300 টাকা হয় আমি ওকে বলি 500 টাকা। ও আর দেখে না বা বোঝে না, ও আমাকে সেই টাকাটাই দিয়ে দেয়। তো সেখান থেকেও আমি কিছু টাকা সেভিংস করি। দেখো এইভাবে চালাকি করে মোটামুটি সেভিংস কিছু করতে হবে, যাতে নিজেরও মানে শখ পূরণ হয়, তাছাড়া বাড়ির কোনো প্রয়োজনেও আমি সেই টাকাটা দিতে পারি। এরকমটা নয় যে শুধু আমি নিজের জন্যই করব। এইভাবেও সেভিংস করি। এবার টিপস নম্বর 5-এ যাওয়ার আগে কিছু কথা বলে নিই। এখানে সন্ধেবেলা তোমাদের দাদাভাই অফিসে এলো, তো হঠাৎ করে বলল মেয়ের এই দুটো ভাঁড় কয়েকদিন ধরেই ভাঙা হবে বলা হচ্ছিল, কিন্তু ভাঙা হচ্ছিল না। তো কি মনে হলো কি জানি, আমি যে ঠিক আছে চলো ভেঙে দিই। তো একটা ভাঁড়ে আমি জমিয়েছি আর একটা ভাঁড়ে তোমাদের দাদাভাই জমিয়েছে। এই যে বুড়িটা দেখতে পাচ্ছ, এটা মনে হয় তোমাদের দাদাভাই জমিয়েছিল, আর এই বুড়োটাতে আমি জমিয়ে। টাকা জমাতে আমি কিন্তু বেশ ভালো পারি, এটা আমিও জানি, এটা আমাদের বাড়ির সকলেই জানে। তো এই টাকাগুলো আমি কিভাবে জমিয়েছি, মেয়েকে সবাই পয়সা দিত, মানে ওর বাবাই বলো, জেঠু বলো, জ্যাম্মা বলো, মামা, দাদু, যে যেভাবে ওকে দিত, আমি ওই টাকাগুলো কী করতাম, সব ভাঁড়েই ফেলে দিতাম। আর তাছাড়া এদিক ওদিক করে না আমাদের খুচরো টাকাগুলো পড়ে থাকতো, আমি সেগুলো এই ভাঁড়ের মধ্যে ভরে দিতাম। 1 বছর মতো হলো আমি এগুলো জমিয়েছি। তো সত্যি দেখতে যে এতগুলো টাকা হয়ে যাবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। প্রথমে বুড়িটা ভেঙে বুড়ির টাকা গুনে নিয়েছি, তারপরে এখন বড়োটা ভাঙা হচ্ছে। দেখি এতে কত হয়। বুড়িটাতে হয়েছে 3477 টাকা। তবে এই দুটো ভাঁড়ের যে টাকাটা জমবে সেই টাকাটা মেয়ের সুকন্যা অ্যাকাউন্টে জমা হবে, এটাই আমরা ভেবেছি দুজনে মিলে। তো চলো আমার 5 নম্বর টিপসটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। বলতে পারো এটা 6 নম্বর টিপসও হয়ে যেতে পারে। তোমাদের দাদাভাই সংসার চালানোর জন্য আমাকে কিছু টাকা দিত। সেটা সংসারে কিছু জিনিস কেনার জন্য বলো, বা মেয়ের হয়তো কিছু খাওয়ার ইচ্ছে হলো যখন তখন, সেটার জন্য হোক, যাই হোক কিছু টাকা দেয়। সেই টাকার মধ্যে সংসারে আমার তেমন একটা খরচা হয় না, কিন্তু ওকে বলি হ্যাঁ এটা এনেছি ওটা এনেছি। আর তোমাদের আর মেয়েও এত কিছু দোকানে খাবার খায় না, আমি খেতে দিই না। তবে মাঝে মাঝে যেটা খাই আমি বলবো হ্যাঁ তোমার মেয়ে এই খেয়েছে ওই খেয়েছে, তো ওখান থেকেও আমি কিছু টাকা জমাই। এইভাবেই বুদ্ধি করে আমি টাকা জমাই, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও পারলে এইভাবে টাকা জমিও। তো টাকা সব গোনা হয়ে গেল। প্রথমটা তো বললাম তোমাদেরকে 3477 মতো হয়েছিল, আর সেকেন্ডটাতে হলো মানে বুড়োটাতে হলো 2951 টাকা। তাহলে মোট ওই 6600 নয় একটু কম, এরকম কাছাকাছি হয়েছে। তো এই টাকাটা পুরোটাই মেয়ের সুকন্যা অ্যাকাউন্টে জমা করবো, এটা আমরা ভেবেছি। তো চলো এইভাবে আমরা টাকা জমাই, মেয়ের জন্য বলতে পারো, আমাদের ভবিষ্যতের জন্য বলতে পারো। চলো তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।